आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব লেখক মতি নন্দীর কোনি উপন্যাসের অষ্টম পরিচ্ছেদ। অষ্টম পরিচ্ছেদের লাইন ধরে ব্যাখ্যা হবে। অষ্টম পরিচ্ছেদ সবিস্তারে আলোচনা হবে। তার আগে আমি অষ্টম পরিচ্ছেদের বিষয় সংক্ষেপে একটু আলোচনা করে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। কোনি উপন্যাসের অষ্টম পরিচ্ছেদে আছে ক্ষিতিশ সিংহ অ্যাপোলোয় সকালবেলা অপেক্ষা করেছে কোনির জন্য, কিন্তু কোনি সারা সকাল ধরে অপেক্ষা করা সত্ত্বেও আসেনি। ক্ষিতিশ সিংহ সারা সকাল ধরে অপেক্ষা করেছে, কিন্তু কোনি সেদিনকার আসেনি। স্বাভাবিকভাবে ক্ষিতিশ সিংহের মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে কোনি কেন আসছে না, কোনি কেন এলো না। কারণ এই প্রশ্নটা ওঠার যথেষ্ট কারণ রয়েছে। হ্যাঁ, কোনি একটু অবহেলা করে, কোনি একটু অন্যমনস্ক হয়, কোনি একটু ফাঁকিবাজি করে, মানে ফাঁকিবাজি ওর মধ্যে একটা লক্ষ্য করেছে। কিন্তু গত 2 সপ্তাহ ধরে কোনি একবারের জন্য, একদিনের জন্য কিন্তু কামাই দেয়নি। তাহলে একদিনের জন্য যদি 2 সপ্তাহের মধ্যে একদিনও যদি টানা কামাই না দেয়, তাহলে স্বাভাবিকভাবে আজকের কেন এলো না নিশ্চয়ই ফাঁকি দিয়েছে তা নয়, হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে। তাও ক্ষিতীশের মনে একটা প্রশ্ন উঠল যে মেয়েটা বড্ড ফাঁকিবাজ। বলা যায় না, টানা 2 সপ্তাহ ধরে কোথাও না কোথাও একটা আগ্রহ উৎসাহ পেয়েছিল, কিন্তু এখন হয়তো একটু আগ্রহ বা উৎসাহ হারিয়ে ফেলেছে, ক্লান্ত হয়ে পড়েছে, মেয়েটা বড্ড ফাঁকিবাজ। যাই হোক, খোঁজ নিয়ে একটু দেখতে হবে। তো একটা কাজের জন্য বেরিয়েছিল, সেই কাজটা হলো না, কিন্তু ক্ষিতীশ সিংহের মাথায় একটা অন্য প্ল্যান, অন্য পরিকল্পনা। এবং সেই প্ল্যান বা পরিকল্পনাটা কি? এর আগে আমরা দেখেছি যে অ্যাপোলোর ভাইস প্রেসিডেন্ট, কি নাম বলো? হ্যাঁ, নকুল মুখুজ্জে ক্ষিতীশকে বলেছিল যে অ্যাপোলোর একজন প্রেসিডেন্ট দেখে দিতে, তবে যাকে তাকে প্রেসিডেন্ট করলে তো হবে না, টাকাওয়ালা লোক। অ্যাপোলোর যে বর্তমান প্রেসিডেন্ট খুব বেশি টাকা দিচ্ছে না, তাও আবার যেটুকু টাকা দেয় সেটাও অনেক বলার পরে অল্প অল্প করে দেয়। তো এরকম লোককে দিয়ে তো আর ক্লাব চলবে না। তো অ্যাপোলোর প্রেসিডেন্ট একজন টাকাওয়ালা লোককে যদি ক্ষিতীশ দেখে দিতে পারে। তো ক্ষিতীশের মাথায় ছিল বিষ্ণুধর রাজনীতিতে নামছে, বিষ্ণুধর চায় বিনোদ ভরের অপোনেন্ট যে ক্লাব, মানে জুপিটারের অপোনেন্ট ক্লাব, এরকম কোনো ক্লাবে ঢুকতে, প্রেসিডেন্ট হতে। তোর মাথায় সেটা ছিল। তো আজকের যখন হাতে সময় পেয়ে গেল, ক্ষিতীশ ভাবলো যাই একবার বিনোদ ভরের অপোনেন্ট হিসেবে জায়গা খুঁজছিল বিষ্ণুধর। তার মানে বিষ্ণুধরকে এরকম একটা প্রস্তাব দেওয়া যাক। সে জানে যে বিষ্ণুধর রাজি হবে, তবে বিষ্ণুধরকে গিয়েই সাথে সাথে প্রস্তাব দেবে বা প্রস্তাব দিলেই কাজ ভালোভাবে নাও হতে পারে। তার মানে একটু দেখে শুনে, হাওয়া বুঝে, পরিস্থিতি বুঝে এমনভাবে কথাটাকে পেশ করতে হবে যাতে বিষ্ণুধর রাজি না হয়ে পারে না, তার রাজি না হয়ে উপায় থাকে না। যাই হোক, তো বিষ্ণুধরের বাড়িতে পৌঁছে গেল ক্ষিতীশ সিংহ, এবং সেখানেই ধীরে ধীরে সে এই প্রস্তাব রাখলো। এমনভাবে প্রস্তাবটা রাখলো, আমরা দেখব যে কথা বলার ধরন, প্রস্তাবটা রাখার ধরন, এবং যে প্রস্তাবটা সে রাখছে, যে কথাটা সে বলছে, সেই কথাটা যাতে গুরুত্ব পায়, তার যাতে একটা ওজন থাকে, একটা ভারিক্কি ভাব থাকে, তো সেটা এমনভাবে প্রস্তাবটা রাখছে বিষ্ণুধর সেটাকে গ্রহণ না করে পারল না। যদিও প্রেসিডেন্ট হওয়ার জন্য ডোনেশন দিতে হবে, আর ডোনেশন অনেক টাকা। কত টাকা ডোনেশন দাবি করেছিল? 7,000 টাকা। তো সেই সময় 7,000 টাকা মানে যথেষ্ট টাকা, যদিও বিষ্ণুধরের কাছে ওটা কোনো ব্যাপারই নয়। বিশাল বড় লোক, বিরাট বড় ব্যবসা আছে, আর 7,000 টাকা দিয়ে ও প্রেসিডেন্ট হবেই। কিন্তু তবুও লোকটা মধ্যে যে একটু টাকার প্রতি বেশি মায়া আছে বা লোভ আছে সেটা বোঝা যাচ্ছে। তাও আবার রাজনীতিতে আসার জন্য
উঠে পড়ে লেগেছে। তবে আমার মনে হয় না যে রাজনীতিতে আসছে সমাজ সেবা করার জন্য। রাজনীতিতে একটা জায়গা করার চেষ্টা করছে এবং জায়গা করার পরে হয়তোবা যে টাকা সে কাজে লাগিয়ে রাজনীতিতে উঠবে বা জায়গা করবে সেই টাকা হয়তো সে ফিরিয়ে নেবে। শুধু সেই টাকা নয়, তার অনেক গুণ বেশি টাকা সে ফিরিয়ে নেবে। যাই হোক, বিষ্ণুধর কিন্তু রাজি হলো। তো এইখানে আমরা দেখব বিষ্ণুধরের বাড়িতে ক্ষিতিশ সিংহের স্ত্রী এসে উপস্থিত। ক্ষিতিশ সিংহের স্ত্রী লীলাবতী কেন এসেছিল বিষ্ণুধরের কাছে? হাতিবাগানে একটা ঘর ভাড়া নেবে, বিষ্ণুধরদেরই বাড়ি, তাদেরই ঘর। তো সেই ঘরটা ভাড়া নেওয়ার জন্য সেলামি চাইছিল কত টাকা? 5,000 টাকা সেলামি চায়। তো 5,000 টাকা সেলামি নিয়ে এসেছিল। তো ক্ষিতিশ সিংহ তো জানতো না। সেইখানেই ক্ষিতিশ দেখতে পেল তার স্ত্রীকে। তো লীলাবতীও দেখে অবাক হয়েছে। যাই হোক, দুজনে দুজনকে না চেনারই ভান করেছে। তো পরে লীলাবতী বেরিয়ে যাওয়ার পরে ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরকে জানিয়েছে সেই কিন্তু তার স্ত্রী। আর বিষ্ণুধরও জানতে পেরেছে কেন তার স্ত্রী এসেছিল। বিষ্ণুধরের কাছ থেকে জানতে পেরেছে ক্ষিতিশ যে তার স্ত্রী কেন এসেছিল। বিষ্ণুধর জানিয়েছিল যে ঘর ভাড়া নেবে, সেলামি বাবদ 5,000 টাকা দিতে এসেছে। তো এইখানেই বিষ্ণুধরের কাছে ক্ষিতিশ প্রস্তাব রেখেছে যে প্রেসিডেন্ট তাকে করে দেবে, কিন্তু 7,000 টাকা দেওয়ার দরকার নেই। তবে টাকাটা একটু অন্যভাবে তাকে দিতে হবে। 7,000 টাকার বেশিই দিতে হবে। 7,000 টাকা দিতে হবে না, 7,000 টাকার বেশি দিতে হবে। তাহলে 7,000 টাকা দিতে হবে না, তার বদলে 7,000 টাকার বেশি অন্যভাবে নিতে চেয়েছে। কত টাকা নিতে চেয়েছে গুনে বলো তো টোটাল করে? রে 7,100 টাকা। আমি বলছি সব মিলিয়ে 7,100 টাকা। ঘুরে ফিরে দেখো, 12,000 টাকা। 12,000 টাকা না, 7,100 টাকা। 7,100 টাকা বলেছে যে 5,000 টাকা যেটা সেলামি বাবদ নিয়েছিল সেটা ফেরত দিতে হবে। তো সেটা যদি ফিরিয়ে দেয় তাহলে 5,000 টাকা ফিরিয়ে দিল, মানে বুঝতে পারছো? তাহলে 5,000 টাকা নিল। কি নিল? তো আবার 2,000 টাকা তাকে প্রেসিডেন্ট হওয়ার জন্য দিতে হবে। 2,000 টাকা, 2,000 টাকা চেয়েছে, তাহলে 7,000 হয়ে গেল। আর 100 টাকা চেয়েছে কনির জন্য। কনির জন্য কি কিনে দিতে চায়? হ্যাঁ, লাইলনের কি বেলনের একটা কস্টিউম কিনে দিতে হবে, তার জন্য 100 টাকা। তাহলে আমরা এইভাবে যদি বলি, হ্যাঁ, ডোনেশনও কত না 2,000 টাকাই চেয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে ক্ষিতিশ সিংহকে বিষ্ণুধরকে দিতে হবে 7,000 টাকাই, না 7,100 টাকা। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার জন্য তাহলে তাকে কত দিতে হচ্ছে? যদি আমরা 5,000 টাকা সেলামিটা বাদ দিই, 100 টাকা এখানে কস্টিউমটা বাদ দিই, তাহলে তাকে প্রেসিডেন্ট হওয়ার জন্য ডোনেশন বাবদ কত টাকা দিতে হচ্ছে? 2,000 টাকা। 2,000 টাকা। কিন্তু এই মুহূর্তে চেয়েছিল 7,000, কিন্তু এই মুহূর্তেই 7,100 টাকাই তার কাছে এক অর্থে দাবি করে বসলো। যাই হোক, বিষ্ণুধরের কোনো উপায় নেই। বিষ্ণুধর রাজি হলো। ক্ষিতিশ বিষ্ণুধরের কাছ থেকে, তাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা গিয়ে হাজির হলো কনিদের বাড়িতে। সন্ধে হয়ে এসছে। এই সময় কনিদের বাড়িতে উপস্থিত হয়ে ক্ষিতিশ সিংহ যা শুনল, যা দেখল, তাতে সে নিজেই অবাক হয়ে গেছে। সে বুঝতে পারেনি যে এরকম একটা খবর সে শুনবে, বা কনি যে আজকের সকালে আসেনি, অনুপস্থিত, তার না আসার কারণটা যে এটাই সে শুনে আশ্চর্য হয়ে গেছে। এবং কনির জীবনে সব থেকে বড় ধাক্কা, সব থেকে বড় দুর্যোগ বা বিপর্যয়ের একটা ঘটনা। কি ঘটনা ঘটেছে কনির জীবনে? কনির দাদা মারা গেছে। কনির দাদা কমল পাল মারা গেছে। তো এই 8 নম্বর পরিচ্ছেদ, এই বিষয়টা আমরা লাইন ধরে আলোচনা করব। তোমরা লাইনের দিকে একটু তাকিও মাঝে মাঝে।
কোনি অষ্টম পরিচ্ছেদ। ক্ষিতিশ সিংহ সারা সকাল অ্যাপোলোয় অপেক্ষা করেছে। তাহলে সারা সকালে মানে যতটা সময় কোনির সাঁতার কাটার সময়, সেই সময় ছাড়াও আরও একটু অতিরিক্ত সময় অপেক্ষা করেছে। হয়তো ভেবেছে আসবে একটু অপেক্ষা করি, সারা সকাল বলেছে। কোনির সাঁতারের সময় ছাড়াও আর একটু অতিরিক্ত সময় হয়তো সে অপেক্ষা করেছে, কিন্তু কোনি আজ আসেনি। এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখবে, যে ক্ষিতিশ থেকে কোনি আজও আসেনি, এইটা দাগ দিয়ে রাখো। গত 2 সপ্তাহে এক বেলাও সে কামাই করেনি, তাহলে কেন কোনি এলো না, সেটা তার মনে প্রশ্ন। ক্ষিতিশ সিংহ ভয়ে রয়েছে। ক্ষিতিশ সিংহ ভাবছে, মনের মধ্যে একটা ভয়। কি ভয়? না কোনিকে বলেছিল কস্টিউম দেবে। কার মতো সাঁতার শিখলে কোনিকে কস্টিউম কিনে দেবে বলেছিল বলো? সুহাসের মতো। তাহলে সুহাসের মতো সাঁতার কিন্তু প্রায় সে শিখে ফেলেছে, টেকনিকগুলো দারুণভাবে রপ্ত করে ফেলেছে। তার মানে আর কস্টিউম নেওয়ার সময় বাকি নেই, কস্টিউম তাকে দিতেই হবে, এরকমভাবে কোনি তৈরি হয়ে গেছে। রীতিমতো কথা শুনছে, রীতিমতো তাকে উজাড় করে দিচ্ছে, প্র্যাকটিস করছে। কিন্তু তবুও ক্ষিতিশ বলে যাচ্ছে হয়নি। কেন বলে যাচ্ছে? কারণ যতটা পিছনো যাবে তত কস্টিউমটা দেরি করে দেওয়া যাবে, আর ওই কস্টিউমের একটা টোপ সামনে রেখে তার কাছ থেকে আরও আদায় করে নেওয়া যাবে, তাকে রীতিমতো একবারে নিংড়ে নেওয়া যাবে। তাই সে সমানে বলে যাচ্ছে হয়নি। ইঞ্চি খানেকের বেশি জল থেকে হাত উঠবে না, তোর হাতটা জল থেকে একটু বেশি উঠে যাচ্ছে, কিন্তু ইঞ্চি খানেক, 1 ইঞ্চির বেশি উঠবে না, ঠিক করে কর। অতটা পাশের দিকে হাত যাচ্ছে কেন পাশের দিকে হাত চলে যাচ্ছে? তার মানে হাতটাকে একটু কাছাকাছি রাখ। ও কি, দুটো হাত ঠিক মতো সমানে চলছে না কেন? ঠিক মতো দুটো হাত সমানে চলবে, একটা হাত আগে একটা হাত পরে এলোমেলোভাবে পড়ছে। যে হাত দুটো ওঠা নামা, হাত দুটোর ওঠা পড়ার মধ্যে একটা ছন্দ থাকবে, নির্দিষ্ট একটা ছন্দ গতি থাকবে, সেটা হচ্ছে না। হয়তোবা হচ্ছে, কিন্তু ক্ষিতিশ সিংহ ওটা বলছে, মুখে বলছে, কিন্তু মনে মনে জানে যে হচ্ছে, ভালোই হচ্ছে, কিন্তু মুখে তাকে বলতে হচ্ছে, তার কারণ কস্টিউমটা তাকে না জানি এখনই দিতে হয়। তাহলে কস্টিউমের টোপ সামনে রেখে তাকে আরও কাজ করিয়ে নেওয়া, আরও সাঁতার কাটিয়ে নেওয়া। বলার সঙ্গে সঙ্গে ক্ষিতিশ মাথা নাড়ে, না হচ্ছে। আর ভাবে কস্টিউম আজই কিনতে হবে, দেখছি যেভাবে সাঁতার কাটছে তাতে কস্টিউম কিন্তু আজই কিনে দিতে হবে, দেখা যাচ্ছে। কখনো কখনো সে জলে নেমে সাঁতার কেটে স্ট্রোক দেখিয়ে দেয়, নিজেই জলে নেমে। আগে কিন্তু কোনোদিন সে জলে নেমে স্ট্রোক দেখিয়ে দেয়নি, কাউকেই দেখিয়ে দেয়নি, ওপর থেকেই সে ইনস্ট্রাকশন দিয়েছে। কিন্তু এখন কোনি অনেকটা রপ্ত করে ফেলেছে, অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে, আরও ভালোভাবে টেকনিকগুলো দেখানোর জন্য ক্ষিতিশ জলে নেমে দেখিয়ে দেয়। ওদের পাশ দিয়ে অন্যরা সাঁতার কেটে যাচ্ছে, ও তার নিজের খেয়ালে নিজের মতো করেই সাঁতার কাটছে। বেলা গড়িয়ে যাচ্ছে, বেলা না কিন্তু, বেলাকে আমি আর বান্ধবী সাঁতারু, আর বেলাকে সময়। বেলা গড়িয়ে যাচ্ছে মানে সময় বেরিয়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই, সাঁতার কেটেই যাচ্ছে। আগে তো 2 ঘন্টা, পরে অতিরিক্ত 1 ঘন্টা ছিল, ওই প্রতিদিন 1 টাকা করে দেওয়ার বিনিময়ে অতিরিক্ত 1 ঘন্টা করে সাঁতার কাটবে, কিন্তু আরও সময় গড়িয়ে যাচ্ছে, কখন বেলা গড়িয়ে যাচ্ছে টেরই পায় না। তার মানে সাঁতারে একটা মজা পেয়ে গেছে, সাঁতারে একটা আনন্দ পেয়ে গেছে। এর আগেই বলেছিল যে সাঁতারের মজাটা তোকে পাইয়ে দেওয়ার পরেই তুই দেখবি তুই নিজের থেকেই জল থেকে আর উঠতে চাইছিস না। আর আমি সেই প্রসঙ্গে বলেছিলাম, পড়াশোনার মধ্যেও যদি একটা আনন্দ, যদি একটা মজা নিজের থেকে খুঁজে পেয়ে যাও, তাহলে আমাদের আর বলার দরকার নেই। তোমরা নিজেরাই নিজেকে আরও কিভাবে বেটার করবে সেটা নিজেই চেষ্টা করতে থাকবে। কিভাবে পড়াটাকে আরও মজাদার করবে, আরও ইন্টারেস্টিং করবে, সেটা তোমরা নিজেরাই পারবে। যাই হোক, যে কোনো কাজের মধ্যে মজাটা, যে মজা
কোনি কিন্তু পেয়ে গেছে। আর তার ভেতরে একটা রাগ কাজ করছে, একটা প্রতিহিংসা কাজ করছে। যেভাবে হোক অমিয়াকে তো ছাড়াতেই হবে, কারণ অমিয়ার মতো একটা মেয়ে, সে কিনা বলেছে, কি বলেছে, কোনিকে পা ধোয়া জল খাওয়াবে। কম্পিটিশানে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে। তো তাকে তো ছাড়াতেই হবে, হারাতেই হবে। তাকে হারিয়ে এখন তার টার্গেট, তার লক্ষ্য হলো হিয়া। কারণ হিয়ার কাছে হেরেছিল সে, দাদাকে কথা দিয়েছিল, সেই কথা রাখতে পারেনি, হিয়ার কাছে হেরে গেছে। মাইকে নামটা অ্যানাউন্স হওয়ার পরে যেভাবে ঝটকা দিয়ে মাথা ঘুরিয়ে দেখেছিল, করির মধ্যে যে ভয়ঙ্কর একটা আক্রোশ রয়েছে, ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে, জেদ রয়েছে, দৃঢ়তা রয়েছে, এগুলো সবই লক্ষ্য করে ফেলেছিল ক্ষিতিশ সিংহ। যাই হোক, কমলদিঘির জল জনশূন্য হয়ে আসে, সবাই একে একে সাঁতার কেটে উঠে যায়, কিন্তু কোনি সাঁতার কাটতেই থাকে। কোনি যখন বিরক্ত হয়ে ওঠে যে আর হয়তো পারছে না, তখন ক্ষিতিশ এই কথাটাই বলে যে দাদার কাছে তো খুব ঘাড় নেড়েছিলিস। এর আগের পরিচ্ছেদে আমরা দেখেছি যে দাদা কিন্তু তার কাছ থেকে কথা আদায় করে নিয়েছিল, তার কাছে বলেছিল, কিরে পারবি তো? কোনি কিন্তু ঘাড় নেড়েছিল, এর আগের পরিচ্ছেদের শেষের দিকে আমরা দেখেছি। তো সেই কথাটাকে কাজে লাগিয়ে তাকে আরও উৎসাহিত করছে যে তুই তো দাদার কাছে খুব বলেছিলি, ঘাড় নেড়েছিলি, হ্যাঁ বলেছিলি পারবি, তাহলে এখন বিরক্ত ছিস কেন? ভিক্টরি স্ট্যান্ডে ওঠা খুব সহজ ব্যাপার নয়। ভিক্টরি স্ট্যান্ড মানে কি? স্পোর্টসের সময় প্রাইজ দেওয়ার জন্য যেটার উপরে দাঁড় করায়। স্পোর্টসের সময় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে ভিক্টরি স্ট্যান্ডে দাঁড় করানো হয়, তার মানে বিজয়ীর মঞ্চ। যাই হোক, তো ভিক্টরি স্ট্যান্ডে ওঠা মানে জয় ছিনিয়ে নেওয়া, জয়ী হওয়া, প্রথম 3 জনের মধ্যে আসা, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। হ্যাঁ, ওই গঙ্গায় আম কুড়োনোর মতো নয়, বুঝলি তো? রেকর্ড করাটা গঙ্গায় আম কুড়োনোর মতো নয়, বুঝলি? গঙ্গায় আম কুড়োচ্ছিস, ওই আম কুড়োনো আর রেকর্ড করা আকাশ পাতাল পার্থক্য আছে। ফেরার পথে গল্প করেছে পৃথিবীর বড় বড় সাঁতারুর। স্বাভাবিক, আমি বলেছিলাম যে একজন সাঁতারুকে, একজন খেলোয়াড়কে বা ছাত্রছাত্রীদেরকে বা যারা তাদের স্বপ্ন পূরণের জন্য দুরন্ত গতিতে এগিয়ে চলেছে, তো তারা তো একইভাবে গতিটাকে বজায় রাখতে পারে না, গতি উত্তরোত্তর আরও বাড়াতে হয়। কিন্তু সেই গতিটা যদি কমে আসে, তাহলে তাদেরকে আরও অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা অনেকের কথা প্রসঙ্গক্রমে টেনে আনি। আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা এরকম বহু মানুষের জীবনের গল্পকে আমরা তুলে ধরি। আমরা আমাদের নিজেদের পরিবারের, নিজেদের সদস্যদের কত লড়াইয়ের কথা তুলে ধরি। আমরা তুলে ধরি যারা এই সমস্ত জায়গায় নাম করেছে, সুনাম অর্জন করেছে, খ্যাতি অর্জন করেছে, তাদের গল্প, তাদের জয়ের গল্পকে আমরা তুলে ধরি পৃথিবীর বড় বড় সাঁতারুর, এবং তারা কিভাবে আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, পরিশ্রম দিয়ে, অধ্যবসায় দিয়ে, একাগ্রতার সাথে তারা তাদের লক্ষ্যে পৌঁছে গেছে, সেই কথাগুলোকেও আমরা তুলে ধরি। আর একজন গুরুর কাজ, একজন ট্রেনারের কাজ, একজন প্রশিক্ষকের কাজ হলো এরকমভাবে বড় বড় নাম করা ব্যক্তিত্বদের জীবনের কথাকে তুলে ধরে, তাদের লড়াইয়ের কথাকে তুলে ধরে উৎসাহিত করা, প্রেরণা দেওয়া। শুধুমাত্র সাঁতার কাটার জন্য যে ইনস্ট্রাকশান, যে নির্দেশ, সেই নির্দেশগুলো দিলেই হয় না, তাকে জাগাতে হবে। ভেতর থেকে যদি না জাগে তার ইচ্ছেটা, তাহলে কখনোই সম্ভব নয়। তাহলে বাড়ি ফেরার পথে পৃথিবীর বড় বড় সাঁতারুর তাদের আন্তরিকতা, নিষ্ঠার, পরিশ্রমের গল্প কোনিকে সে শুনিয়েছে। যাই হোক, সারা সকাল অপেক্ষা করেছে, কিন্তু সারা সকাল অপেক্ষা করেও কোনি যখন এলো না, ক্ষিতিশ সিংহ বেরিয়ে পড়লো অ্যাপোলো থেকে। বিষ্ণুধরের বাড়ি পৌঁছলো মিনিট 10 পরে। মিনিট 10 মধ্যেই বাড়িতে পৌঁছে গেল। তাহলে বিষ্ণুধরের বাড়িতে পৌঁছে বিষ্ণুধরকে কি বলবে, এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখবে। বিষ্ণুধরের সঙ্গে কি ধরনের কথা হবে, এখানে বিষ্ণুধরের সঙ্গে কথোপকথনটা একটা বড় প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন হিসেবে আসবে। তাকে দেখেই বিষ্ণু ব্যস্ত হয়ে বলল। বিষ্ণুধর তো জানতো না যে ক্ষিতিশ সিংহ হঠাৎ করে আজকের এই সময় উপস্থিত হবে।
তো ব্যস্ত হয়ে বললাম তো ম্যাডাম। বিষ্ণুধর বাড়ি পৌঁছলো মিনিট দশকের মধ্যে, সরি, বিষ্ণুধরের বাড়ি পৌঁছলো মিনিট দশকের মধ্যে, এইটা। তাকে দেখেই বিষ্টু ব্যস্ত হয়ে বলল, এই একটু আগে দর্জিপাড়া বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল ওদের অ্যানুয়াল সোশ্যালের চিফ গেস্ট করার জন্য। দর্জিপাড়ার বয়েজ লাইব্রেরি ওদের লোকেরা এসেছিল, তো ওদের একটা অ্যানুয়াল ফাংশন হবে। তো সেই অ্যানুয়াল ফাংশন, বার্ষিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে চিফ গেস্ট, প্রধান অতিথি করার জন্য আমন্ত্রণ জানাতে এসেছিল দর্জিপাড়ার বয়েজ লাইব্রেরি। এই তথ্যটাকে তোমরা মনে রেখো, দর্জিপাড়ার বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল অ্যানুয়াল ফাংশনে, অ্যানুয়াল সোশ্যালে চিফ গেস্ট করার জন্য। কাকে চিফ গেস্ট করতে প্রস্তাব দিয়েছিল? বিষ্ণুধরকে। তো ও হবে প্রধান অতিথি, কিন্তু প্রেসিডেন্ট হবে বিনোদ ভর। এটা হয়ে গেছে বিপদ বিষ্ণুধরের কাছে। তাই বিষ্ণুধর বলছে প্রেসিডেন্ট কী হবে জানেন? ওই বিনোদ ভর। আমি রাজি হয়ে গেছি, যেখানে যেখানে বিনোদ ভর আছে সেখানে তো আমি যাবই, আমি রাজি হয়ে গেছি। কিন্তু ওখানে থাকলে শুধু হবে না, তো ওখানে থেকে এমনভাবে একটা স্পিচ দিতে হবে, দারুণ একটা বক্তৃতাতে ওকে একবারে ডাউন খাইয়ে দেবো। ওখানে দারুণ একটা স্পিচে ওকে ডাউন দিতে হবে, বুঝলেন? ক্ল্যাব ওকে পেতে দেবো না। ক্ল্যাব মানে হাততালি। ও বক্তৃতা দেবে, তবে ওর বক্তৃতা থেকে আমার বক্তৃতা হবে কয়েক গুণ ভালো। তাহলে এমন একটা স্পিচ দিতে হবে ওকে ওখানে ডাউন খাইয়ে দেবো। ক্ল্যাব, একটাও ক্ল্যাব ওকে পেতে দেবো না। তো আপনি একটু লিখে দিন আর কি। বিষ্ণুধরের উত্তেজিত মুখ দেখেই ক্ষিতীশ চটপট মতলব ভেজে নিয়ে বলল, মতলব ভাঁজা, মতলব এঁটে নিল। কারণ এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। এখনও উত্তেজিত হয়ে আছে, এখন ওর মধ্যে একবার টকবক করে ফুটছে, ওর মধ্যে উৎসাহ যে ওখানে একটা স্পিচ তাকে দিতে হবে। তার মানে এটাই সুযোগ। তার মানে আমাকে দরকার, মানে ক্ষিতীশকে দরকার স্পিচ লিখে দেওয়ার জন্য। তাহলে আমাকে ছাড়া ও যখন অসহায়, তাহলে ওর অসহায়তাটাকে কাজে লাগাতে হবে। এই সুযোগ, এইখানে কিন্তু প্রস্তাবটা এমনভাবে দিতে হবে যাতে ও সেই প্রস্তাবটাকে গ্রহণ না করে পারে না, মানে গ্রহণ করতেই হবে ওকে। তো বিষ্ণুধরের উত্তেজিত মুখ দেখে ক্ষিতীশ চটপট মতলব ভেজে নিয়ে বলল, মতলব ভাজা না, ভাঁজা, বুঝতে পারছো তো? ভাজা মানে প্ল্যান আটা। মতলব ভেজে নিয়ে বলল, শুধু একটা বক্তৃতায় ডাউন দিয়ে কী লাভ? হ্যাঁ, আপনি একটা বক্তৃতায় ডাউন দিয়ে কী লাভ করবেন? কতখানি লাভ করতে পারবেন? লোকে কিছুদিন মনে রেখে তো ভুলে যাবে। তাহলে আপনাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যেন প্রতি মুহূর্তে ও ডাউন খায়, বুঝলেন তো? তার থেকে এমন কিছু করা দরকার যাতে বিনোদ ভর রেগুলার ডাউন খায়, এমন কিছু একটা করতে হবে, রেগুলার ডাউন খেতে হবে। তাহলে গিয়েই কিন্তু প্রথমে বললো না যে আপনাকে অ্যাপোলোর প্রেসিডেন্ট করার জন্য আমি প্রস্তাব নিয়ে এসেছি, আপনি হবেন, ওই রকম বললো না। কিন্তু দেখো, কথা কতভাবে বলা যায়, কিভাবে বলতে হবে, কখন কিভাবে কথা বলতে হবে, যে কথাটা বললে কাজ হবে। যারা এইভাবে এগিয়ে থাকতে পারে তারাই কিন্তু আসল কাজটা হাসিল করতে পারে, আসল কাজটা করতে পারে, বের করে নিয়ে আসতে পারে। তাই স্টুডেন্ট হিসেবে দেখবে অনেকেই কিন্তু ভালো, ছাত্রছাত্রী অনেকেই ভালো, অনেকেই ট্যালেন্টেড, লেখাপড়ায় মার্কসের দিক থেকে খুবই ভালো। কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে কেউ অন্যদেরকে পেছনে ফেলে আগেই জায়গা করে ফেলছে, আগেই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, আগেই চাকরি পাচ্ছে, ওই একই ট্যালেন্টেড, অথচ দেখা যাচ্ছে কেউ অনেক বড় জায়গায় পৌঁছে যাচ্ছে, বড় পদে বড় র্যাঙ্কে চাকরি পাচ্ছে, আর কেউ দেখা যাচ্ছে এখনও পিছিয়ে আছে। তার কারণ শুধুমাত্র ওই সার্টিফিকেটের জোরে নয়, শুধুমাত্র ওই মার্কশিটের জোরে নয়। দুজনেই পেয়েছে দেখা গেল 600 650, অথচ পরবর্তীতে দেখা যাচ্ছে একজন আর একজনকে ছাড়িয়ে অনেকখানি বেরিয়ে গেল। আমি বলছি জীবিকার ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, বা আরও বড় বড় পদে তারা বসছে, এবং সেটা কিন্তু সম্ভব হয় বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি, কথা বলার ধরন, কথাটা কোথায় কিভাবে সে বলবে, চটজলদি সে কিভাবে তাকে প্রেজেন্ট করবে। কি বোঝা গেছে ব্যাপারটা? এটা কিন্তু যে আমাদের অনেক সময় অনেকের মনে প্রশ্ন জাগে, আচ্ছা
আমিও তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছি ওর মতোই, অথচ ও কেন এত ভালো চাকরি পেলো আর আমি পেলাম না। এগুলো কিন্তু পরে মনে হতে পারে। তার কারণ এগুলোও কারণ তার মধ্যে যে সমস্ত গুণগুলো আছে সেগুলো হয়তো তোমার মধ্যে নেই। মার্কসের দিক থেকে হয়তো তুমি তার থেকে বেশি পেতেও পারো, কিন্তু আবার অন্যান্য দিক থেকে তুমি হয়তো পিছিয়ে রয়েছো, যেটা তুমি ধারণাই করতে পারছো না। যাই হোক, ক্ষিতিশ সিংহ এমন একজন লোক যে কোথায় কী ধরনের কীভাবে কথা বলতে হবে সে কিন্তু সেগুলো বোঝে, জানে, তবে গিয়ে কাজটা করা সম্ভব হবে। সে কিন্তু এসেই বলল না যে আপনাকে প্রেসিডেন্ট হতে হবে। সে আগে বুঝলো, কথা বুঝে, পরিস্থিতি বুঝে তার প্রস্তাবটার গুরুত্ব যাতে আরও বাড়ে সেই মতো করে সে প্রস্তাবটা রাখলো। তাই বলছে আপনাকে কিন্তু এমন একটা ব্যবস্থা করতে হবে যে বিনোদ ভর যাতে রেগুলার ডাউন খায়। যেই না বলা, বিষ্টু বলছে কীরকম? বিষ্টু কৌতূহল দেখালো, রেগুলার ডাউন কি করে সম্ভব? ভাবতে হয়েছে 3 দিন ধরে ভাবতে হয়েছে। আদৌ 3 দিন ধরে কি ভেবেছে? কি মনে হয়? না, আমি যে আপনার কথা ভাবছি, আপনার জন্য ভাবছি, আপনার কাজের জন্যই আমি 3 দিন ধরে ভাবছি। কতটা সময় দিয়েছি, তার মানে আসল যে কথাটার যে গুরুত্ব মূল্য সেটা কিন্তু অনেক বাড়িয়ে নিচ্ছে। 3 দিন ধরে ভাবতে হয়েছে, 3 দিন ধরে ভাবতে হয়েছে। হ্যাঁ, 3 দিন ধরে ভেবেছি আমি। ক্ষিতিশ নিজেকে গুরুত্ব দেওয়ার জন্য গলার স্বর ভারী কী করে তুললো। তো 3 দিন ধরে ভাবছে, এই কথাটা সে এমনভাবে বলল, তার বলার ধরন আর গলার স্বরে ম্যাচ খেলো না। তাহলে তো হবে না, না? তাহলে এমনভাবে গম্ভীর হয়ে ভারী কী ভাব করে বলল যাতে সিরিয়াস ব্যাপারটা বোঝায়, মানে ব্যাপারটার কথাটার গাম্ভীর্য কিন্তু প্রকাশ পায়, গুরুত্ব পায়। ভেবে দেখলুম বিনোদ ভর যে অর্গানাইজেশনে আছে, যে সংস্থায় আছে, তার পাল্টাগুলোই আপনাকে ঢুকতে হবে। পাল্টাগুলোই ওই রকমগুলো কি আর ভেবেছে আদৌ? নকুল মুখুজ্জে তার সামনে কথাটা না তুললে সে কি আর ভাবতো? আদৌ সে ভাবেনি। বলার সাথে সাথেই তার ভাবা হয়ে গিয়েছিল, আজকে সময় পেয়েছে তাই বিষ্ণুধরের বাড়িতে এসে হাজির। তো তাহলে পাল্টাগুলোই ঢুকতে হবে। ও যদি ড্রামা ক্লাবে থাকে, আপনাকেও ড্রামা ক্লাবে ঢুকতে হবে। ও যদি কোনো হরিসভার পৃষ্ঠপোষক হয়, আপনাকে একটি হরিসভার ঘাঁটি ঘাঁটতে হবে। হরিসভার নাম সংকীর্তন হয়, হরে রাম ও হরে কৃষ্ণ, হরিনাম সংকীর্তন, যাই হোক, হরিসভায় ঘাঁটি ঘাঁটতে হবে। মানে যে জায়গাতেও আছে, যে সংস্থায় ও আছে, ক্লাব থেকে শুরু করে, হরিসভা থেকে শুরু করে, যেখানে তার যে ঠিক অপোজিট, তার যে অপোনেন্ট, তার যে কি বলবো রাইভেল, সেখানে কিন্তু আপনাকে ঢুকতে হবে। ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয়, দেখো এ কথা ও কথা বলে আসল কথাতে এলো। ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয়, বলার আগেই মাঝখান থেকে ওর কথাটাকে লুফে নিয়ে বলছে আছে। বিষ্ণুধর প্রায় চেঁচিয়ে উঠল, হ্যাঁ, এরকম কোনো ব্যবস্থা করা যাবে? জুপিটারের প্রেসিডেন্ট তো বিনোদ ভর, ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার কথা বলছেন, তো ও তো জুপিটার প্রেসিডেন্ট, আর জুপিটার প্রেসিডেন্ট তো বিনোদ ভর, তাহলে জুপিটার প্রেসিডেন্ট, তার জুপিটারের রাইভেল ক্লাব। ক্ষিতিশ মাথা এলিয়ে বলল, আপনাকে জুপিটারের রাইভেল ক্লাবে ঢুকতে হবে। রাইভেল মানে কি? অপোনেন্ট, বিরুদ্ধ। হ্যাঁ, বিষ্ণু বলছে সেটা তো অ্যাপোলো, কিন্তু ঢুকবো কি করে? অ্যাপোলোতে কি করে ঢুকবো? আমার তো সেরকম চেনা জানা কিছু নেই। বিষ্ণুধর বিমর্ষ গলায় বলল, গলার স্বর একটু বিষণ্ণ, মন মরা। পারেন একটা কিছু করে দিতে? অ্যাপোলোতে ঢোকার জন্য একটা কিছু করে দিতে, ব্যবস্থা করে দিতে পারেন? চেষ্টা করতে হবে। বলার সাথে সাথে কিন্তু সাথে সাথে দাম দিচ্ছে না। হ্যাঁ, চেষ্টা করতে হবে। দেখছি। আজও আমি নকুল মুখুজ্জের সঙ্গে কথা বলেছি। আজকে কি সে আদৌ নকুল মুখুজ্জের সঙ্গে কথা বলেছিল? না, আগেই বলেছিল। হ্যাঁ, তাও তাকে বলছে 3 দিন ধরে আমি ভেবেছি আজকে নকুল মুখুজ্জের জন্য সঙ্গে কথা বলেছি, আপনার জন্যই কিন্তু কথা বলেছি। 7,000-এর কমে রাজি হচ্ছে না। 7,000, বোঝো, 7,000-এর কথা বলেছিল। নকুল মুখুজ্জে কি এরকম টাকার কথা তুলেছিল? না, তোলেনি। কিন্তু ক্ষিতিশ নিজের থেকেই 7,000 টাকার কথা বলল। হ্যাঁ, কিন্তু বিষ্ণুধর এত টাকার কথা শুনে কেমন যেন হতাশ হয়েছে। 7,000 মানে
মানে প্রেসিডেন্ট হতে গেলে ডোনেশন দিতে হয়, প্রেসিডেন্ট হলে গেলে আপনি ডোনেশন দেবেন না, শুধু শুধু আপনাকে প্রেসিডেন্ট করে দেবে কেন, কিসের জন্য? অমনি কি আর হওয়া যায়? বিনোদ ভরও তলায় তলায় চেষ্টা করছে ওর দাদা যাতে অ্যাপোলোর প্রেসিডেন্ট হবে, ওর দাদাকে যাতে অ্যাপোলোর প্রেসিডেন্ট করা যায়, ওর দাদাকে যাতে অ্যাপোলোতে ঢোকানো যায়, তার জন্য কিন্তু বিনোদ ভর তলে তলে চেষ্টা করছে। আর একবার ভাবুন, বিনোদ ভর চেষ্টা করছে, বিনোদ ভর তো এমএলএ না, তো এমএলএকে সবাই হাতের মুঠো রাখতে চাইবে, ক্লাব তো চাইবেই, আর কদিন পরে মন্ত্রী হতে পারে এরকম একটা চান্স আছে, তো তাকে তো রাখতে চাইবে। তার দাদাকে যদি প্রেসিডেন্ট করা যায় তো ওই ক্লাব তো অনেক সুযোগ সুবিধা পাবে তার কাছ থেকে। 5,000 পর্যন্ত আবার অফারও করেছে, আবার 5,000 টাকা দেবেও বলেছে, বোঝো অবস্থা। কিন্তু 7,000 কম সম করা যায় না? বিষ্ণুধর বলছে 7,000 কত বেশি, একটু কম টম করা যাবে নাকি? কত কমাবেন? 5,000 অফার তো পেয়েই গেছে, তাহলে আপনাকে তো মিনিমাম 5,000 টাকা দিতেই হবে। কিন্তু 5,000 টাকা অফার তো ওনার কাছ থেকে পেয়ে গেছে, তারপরে বিনোদ ভর এমএলএ, এখন অনেক সুযোগ সুবিধা পাবে এই ক্লাব, মন্ত্রী হওয়ার চান্সও আছে, ওকে তো সবাই হাতে রাখতে চাইবে। তা আপনি যদি বেশি টাকা না দেন, 5,000 টাকা তো এমনিতেই ওরা দিচ্ছে, তাহলে তার বেশি অনেকটা টাকা বেশি যদি আপনি না দেন, তাহলে ওদের লাভটা কেন হবে, কেন আপনাকে বা রাখবে? যে ক্ষমতাবান তাকেই তো রাখতে চাইবে না? এরকম কি কিছু ঘটনা ঘটেছে? বিনোদ ভর কি তার দাদাকে অ্যাপোলোর প্রেসিডেন্ট করতে চায়? না, না, সবই বানিয়ে আটঘাট বেঁধে তার কথাটাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। বিষ্ণু বলছে তা তো বটেই। বিষ্ণুধর চিন্তিত হয়ে পেটে হাত বুলোতে লাগলো। তাহলে বিষ্ণুধরের চিন্তার উৎস কোথায়? বিষ্ণুধরের চিন্তার খনি, যেখান থেকে ওর চিন্তা ভাবনাগুলো উঠে আসে, কোথায়? বিষ্ণুধরের পেট। ভুঁড়ি। চিন্তা এখান থেকে আসে না, ওর যখনই চিন্তা ভাবনা হয় তখনই ও পেটে হাত বুলোয়। কী রে বাবা, যাই হোক, এটা মানুষের অভ্যাস, অত বড় ভুঁড়ি। বিষ্ণুধর চিন্তিত হয়ে পেটে হাত বুলোতে লাগলো। ক্ষিতীশ কিছুক্ষণ ওকে লক্ষ্য করে আবার বলল, লক্ষ্য করলো ভালো করে, ও চিন্তা করছে, ও ভাবছে না, এত চিন্তা করতে দেওয়া যাবে না, কারণ চিন্তা করতে করতে যদি বিগড়ে যায়, চিন্তা করতে করতে যদি টাকাটার পরিমাণ ওর কাছে ভারী বলে মনে হয়, ওর সাথে সাথে বলতেই পারে না, হবে না, আমি এত টাকা দিতে পারবো না। তাহলে ওর চিন্তার ভেতরে ঢুকেই ওর চিন্তাটাকে বন্ধ করতে হবে। তো সাথে সাথে বললো, দেরি করলে চলবে না, 2-1 দিনের মধ্যেই ঠিক করে ফেলতে হবে, কিন্তু দেরি এক লোক করলে জন্য, কারণ কিন্তু বিনোদ ভর কিন্তু তার দাদাকে ঢুকিয়ে দেবে। 2-1 দিনের মধ্যেই কিন্তু ঠিক করে ফেলতে হবে, বিনোদের পার্টি উঠে পড়ে লেগেছে, আপনি কিন্তু তাড়াতাড়ি বলবেন, হ্যাঁ 2-1 দিনের মধ্যেই কিন্তু। তাহলে বিষ্ণুধরের চিন্তা ভাবনার ভেতরে ঢুকে গিয়েই ক্ষিতীশ সিংহ তার চিন্তাটাকে ব্লক করে দিল। বাস, আর কিছু ভাবতেই পারলো না বিষ্ণু, রাজি হয়ে গেল, বেশ 7,000ই দেব। কিন্তু বিষ্ণুধরের কথা শেষ হবার আগেই চাকর ঘরে ঢুকে জানালো, একজন মাইজি দেখা করতে এসেছে, একজন মহিলা দেখা করতে এসেছে। কে দেখা করতে এসছে? লীলাবতী। তা লীলাবতী কেন দেখা করতে এসছে আলোচনা করেই দিয়েছি। লীলাবতী বিষ্ণুধরের কাছ থেকে একটা ঘর ভাড়া নেবে। ঘরটা কোথায়? হাতিবাগানের মোড়ে। কত টাকা সেলামি চেয়েছে ঘরের জন্য? 5,000 টাকা। তো লীলাবতী এসেছে দেখা করতে, কিন্তু ক্ষিতীশ সিংহ যে এখানে আছে লীলাবতী জানে না, আর লীলাবতী যে আসবে আবার এর বাড়িতেই, বা কী কারণে কিচ্ছু জানে না এগুলো ক্ষিতীশ। এরপর ক্ষিতীশকে অবাক করে ঘরে ঢুকলো লীলাবতী। ক্ষিতীশ তো অবাক হলো লীলাবতীকে দেখে এখানে, কারণ এর আগে তো এরকম ধরনের কোনো কথা ওঠেনি যে এই লোকটার বাড়িতে ঘর ভাড়া নেওয়ার জন্য লীলাবতী আসবে, আবার আজকেরই আসবে। আবার ক্ষিতীশকে এখানে দেখে সেও অবাক হলো, কারণ ক্ষিতীশ যে এখানে আসে, ক্ষিতীশ যে এখানে এসেছে, কী ব্যাপার কী বৃত্তান্ত, তার সঙ্গে যে এই লোকটার আদৌ পরিচয় আছে কি নেই কিছুই তো জানে না, তো অবাক হলো, দুজনকে দেখে অবাক হলো। তবে কোনো কথা বলল না, সামনাসামনি কোনো কথা বলল না, যে যার মতো কাজ করছে। লীলাবতী ঢুকেই বলল, টাকাটা এনেছি। লীলাবতী তার স্বাভাবিক গাম্ভীর্যে বিষ্ণুধরকে বলল। লীলাবতীর একটা গাম্ভীর্যপূর্ণ ভাব আছে, গলায় একটা গলার স্বরটাও গম্ভীর, একটা কেমন যেন একটা বেটেখাটো ছোটোখাটো আকৃতির, কিন্তু একটু থমথমে ভাব সবসময়, একটা সিরিয়াস একটা ব্যাপার সবসময় থাকে। কিন্তু 2-1 জন লোক বা মহিলা থেকে থাকে, মুখে হাসি নেই, একবারে গোমরা মুখো,
সবসময় দেখবে মুখটা কেমন যেন গুম হয়ে আছে, থ মেরে আছে, কেমন একটা ভয় ভয় রাগ রাগ ব্যাপার। হ্যাঁ, কথা বলতে গেলে ভয় লাগে। হ্যাঁ, মনে হয় যেন জীবনে কোনো দিন হাসেনি, কোনো দিন সিরিয়াস ব্যাপার থেকে কোনো দিন বেরোয়নি। হ্যাঁ, হাসি ঠাট্টা মজার সঙ্গে কোনো দিন তার সম্পর্কই নেই। তো লীলাবতীর একটা স্বাভাবিক গাম্ভীর্য আছে, আর লীলাবতী তো এখন বাইরে এসেছে, গাম্ভীর্য তো থাকবেই। বিশেষ করে যার বাড়িতে এসেছে সেই লোকটা ওই ঘরের মালিক, বড় লোক, তো একটু গাম্ভীর্য তো রাখতেই হবে। ব্যস্ত হয়ে বিষ্টু বলল, পাশের ঘরে আসুন, আপনার রসিদ সব রেডি করা আছে। তো রসিদ মানে বুঝতেই পারছো, তো যে অ্যাডভান্স দিচ্ছে, ও যে টাকাটা কী বলে ওটাকে, কী টাকা দিতে এসছে? হ্যাঁ, সেলামির টাকা দিতে এসছে। তো তার রসিদ রেডি করা আছে, তো শুধু সই করে দিয়ে দেবে হয়তো। ওরা দুজনে ঘর থেকে বেরিয়ে গেল এবং মিনিট 5 পরই বিষ্টু একা ঘরে ফিরে এলো। তখন লীলাবতী বেরিয়ে গেছে, বিষ্টু ধর ক্ষিতীশের কাছে এলো। তো ক্ষিতীশ তখন কৌতূহলে ফেটে পড়ার মতো অবস্থায়, দাগ দাও লাইনটা। ক্ষিতীশ তখন কৌতূহলে ফেটে পড়ার মতো অবস্থা, কৌতূহলে যেন একবারে বাস্ট করে যাবে, ফেটে পড়ার মতো অবস্থা, মানে জানার জন্য ছটফট করছে যে কেন এসেছিলেন উনি। তখন বিষ্ণুধরকে ক্ষিতীশ জিজ্ঞেস করছে, কি ব্যাপার, কিসের টাকা? বলছে না টাকাটা এনেছি, লীলাবতী বলেছে একটু আগে। তো টাকাটা কিসের টাকা নিয়ে এসেছি, কী ব্যাপার? ওই একটা ঘর ভাড়া নেওয়ার ব্যাপার। হাতিবাগানের আমার একটা বাড়িতে এরা দোকান করবে, টেলারিং শপ, তাই কিছু টাকা দিয়ে গেল। তো টেলারিং দর্জির দোকান করবে, টেলারিং শপ করবে, আমার একটা ঘর ভাড়া নেবে হাতিবাগানে, তো তার জন্য টাকাটা দিতে এসেছিল। তো এই যে হাতিবাগানে একটা ঘর নেবে, সেটা কিন্তু লীলাবতী ক্ষিতীশ সিংহকে আগেই জানিয়েছিল, কিন্তু সেটা কার বাড়ি থেকে নেওয়া হচ্ছে শুধু এটুকু বলেছিল যে ওদের দোকানে একজন মহিলা আসে তার মেয়ের ফ্রক বানানোর জন্য, তাদেরই একটা ঘর নেবে ভাড়া। কিন্তু সেটা যে বিষ্ণুধরেরই বাড়ির ঘর সেটা কিন্তু জানতো না। আর কত টাকা সেলামি চেয়েছে সেটাও কিন্তু ক্ষিতীশকে লীলাবতী বলেছিল। তার মানে লীলাবতী আগে থেকে বলেছিল কত টাকা, কোথায় ঘর ভাড়া নেওয়া হচ্ছে, এগুলো। তাই ক্ষিতীশ সিংহ জানতো বলেই বিষ্ণুধর টাকার পরিমাণটা না বললেও ক্ষিতীশ সিংহ তাকে আগে থেকে বলছে 5,000 টাকা। বিষ্ণুধর চমকে উঠল, সত্যি তো চমকে ওঠারই কথা, কারণ 5,000 টাকা যে আমি ওই মহিলার কাছ থেকে নিচ্ছি সেলামি বাবদ, সে টাকার পরিমাণ তো আমি অন্য কাউকে বলিনি। তো বাইরের লোক হিসেবে ক্ষিতীশ কী করে জানলো? কী করে জানলেন? টাকাটা যার কাছ থেকে নিলেন সে আমার স্ত্রী, ওর কাছ থেকে সেলামি নেওয়া মানে আমার কাছ থেকে নেওয়া, বুঝতে পারছেন? ও আমার স্ত্রী, ওর কাছ থেকে আপনি সেলামি নিচ্ছেন। হ্যাঁ, আর আপনার জন্য আমি এত রকমের ব্যবস্থা করার জন্য দিন রাত ভাবছি, 3 দিন ধরে ভাবছি, অ্যাপোলোর ভাইস প্রেসিডেন্টের কাছে যাচ্ছি, আর আপনি আমার স্ত্রীর কাছ থেকে টাকা নিচ্ছেন। বিষ্ণুধর ভ্যাবাচাকা খেয়ে গেল ক্ষিতীশের গম্ভীর মুখ দেখে, এমনভাবে গম্ভীর হয়ে বলল ও ভ্যাবাচাকা খেয়ে গেছে, সিরিয়াস ব্যাপারটা না, তো তোতলা হয়ে গেছে, কথা জড়িয়ে যাচ্ছে, কথা ঠিক মতো উচ্চারণ হচ্ছে না। তোতলা স্বরে বলল, আমি তো জানতাম না, আমিও জানতাম না আপনি বাড়িওয়ালা, এখন আমি জানতে পারলাম, আপনিও জানতে পারলেন, যাই হোক এবার আমরা দুজনেই তো জানলাম। তাহলে টাকাটা তো আমার স্ত্রীর কাছ থেকে নিলেন আপনি, তাহলে এখন জানার পর আপনি কি টাকাটা এখন নেবেন? হ্যাঁ, কি বলেন, টাকা নেব না, এটা তো আমার ব্যবসা। বিষ্ণুধর আরও তোতলা হয়ে গেল, এটা তো ব্যবসার ব্যাপার, আমাকে তো খেয়ে পরে বাঁচতে হবে, এটা তো আমার ব্যবসা, তো এটাকে আগে আমি বাদ দিতে পারি? ক্ষিতীশ উঠে দাঁড়ালো, ব্যাপারটাকে আরও সিরিয়াস করছে। চলি, টাটা। বিনোদভর কোর্টে বেরিয়ে গেছে, বিনোদভর কোর্টে বেরিয়ে গেছে, কোর্টের কাজে বেরিয়েছে। যাই, অপেক্ষা করি, রাত্রি দেখা হবে তার সঙ্গে। তাহলে রাত্রি দেখা হবে, বাকি কথা বললো না, কিন্তু সবই বুঝিয়ে দিল, একটু আগেই তো বলেছিল। কি বুঝিয়ে দিল? রাত্রে দেখা করে কি করবে? হ্যাঁ, ও দাদা কি বলবে, অ্যাপোলোর ভাইস প্রেসিডেন্ট করার জন্য প্রস্তাব নিয়ে যাবে। তো যাই, রাতে দেখা করব। না না প্লিজ যাবেন না, যাবেন না, আমার কথাটা শুনুন। 1,002 টাকা ডোনেশন, শুনে নিন ভালো করে, আমার 1,002 টাকার ডোনেশন দিতে হবে প্রেসিডেন্ট হওয়ার জন্য। লাইলনের কি বেলনের কস্টিউম কেনার জন্য 100 টাকা দিতে হবে। বেলনের মানে বলেছিলাম, ওই যে দেখবে বেলুনের যে বেলুন, মানে একটু বেলুনের মানে বুঝতে তো একটু কী বলবো, এটা স্ট্রেচেবল,
ওই যে কাপড়টা টানলে একটু স্ট্রেচেবল, কিছু কিছু জিন্স আছে দেখবে, জিন্সের কাপড় আছে দেখবে একটু টানলে হালকা স্ট্রেচেবল, একটু নরম টাইপের। তো জল, এটা তো কস্টিউম, এটা গায়ে পরে থাকলে জল কিন্তু আটকাবে না এই কস্টিউমে, এটা হচ্ছে বেলনের। তো একটা লাইলনের কি বেলনের কস্টিউম কেনার জন্য 100 টাকা যদি দিতে পারেন, তাহলে এদিকে 2000 টাকা ডোনেশন, আরও 100 টাকা আপনাকে দিতে হবে ওর কস্টিউম কেনার জন্য, ওটা একবারেই দিতে হবে। হলে আমি গ্যারান্টি দিচ্ছি অ্যাপোলোর প্রেসিডেন্ট আপনাকে করে দেবই। তবে এই সেলামির টাকাটা ফেরত দিতে হবে, এই সেলামির টাকাটা, মানে টাকাটা কিন্তু নেওয়া যাবে না। তাছাড়া বক্তৃতা আর আমি লিখে দিতে পারবো না, আপনার বক্তৃতা বারবার লিখে দিতে পারবো না। এই যে বক্তৃতা লিখে দিতে পারবো না বলেছে, এটাতেই বিষ্ণুধরের মাথা ঘুরিয়ে গেছে। কারণ এত সুন্দর বক্তৃতা লিখে দেয়, এত সুন্দর স্পিচ লিখে দেয় বলেই ও সুন্দর করে সেটাকে বলতে পারে, লোকেরা হাততালি দেয়। আর রাজনীতিতে মানুষের মন পাওয়ার জন্য একটা বড় রাস্তা হলো বক্তৃতা, কি হ্যাঁ কি না? মঞ্চে উঠে সুন্দরভাবে যখন কথাগুলো বলে, এক একটা কথা আমাদের মনকে ছুঁয়ে যায়, এক একটা কথা শুনে আমরা বিশ্বাস করে ফেলি, এক একটা কথা শুনে আমরা তাদের উপরে নির্ভরশীল হয়ে যাই। হ্যাঁ, এই ব্যক্তিই পারবে আমাদের পাশে থাকতে, মানুষের পাশে থাকতে, এই ব্যক্তিই পারবে রাজ্যের দেশের মানুষের পাশে থাকতে, সমাজ সেবা করতে, নিজেকে একবারে উজাড় করে দিতে, আমাদের সামনে অন্যায়কারীদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। আমরা কথাতেই বেশি নির্ভরশীল হয়ে পড়ি, কথাকেই বিশ্বাস করে আমরা কিন্তু সেই ব্যক্তিগুলোকে প্রতিনিধি হিসেবে জিতিয়ে নিয়ে আসি। কজন আমরা মানুষের কাজ দেখে জিতিয়ে নিয়ে আসি? কতজন মানুষের কাজ সত্যিকার নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে, সমাজ সেবা করছে, দেশের সেবা করছে, এই ধরনের মানুষকে আমরা কতবার জিতিয়ে আনি। আমরা কিন্তু বেশি মোহিত হয়ে যাই কথাতে। আপত্তি আছে কারোর? হ্যালো, এটা তো স্বাভাবিক। আমরা সামনাসামনি দেখছি কি না, ভোটের আগে আগে এত প্রচার, এত বক্তৃতা, তাদের মধ্যে এক একজনের কথা আমাদের এত ভালো লাগে, তখন আমাদের মন কি বলে, হ্যাঁ হ্যাঁ, ইনাকেই যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে ইনারাই কিন্তু আমাদের পাশে থেকে কাজ করবে, চলো ইনাকেই ভোটে জিতিয়ে নিয়ে আসি। যাই হোক, তারপরে কার কখন আসল মুখোশটা খোলে সেটা আমরা পরে বুঝতে পারি। এখন আমাদের কথা হচ্ছে বক্তৃতা। বিষ্ণুধর সুন্দর করে বক্তৃতা রাখে বলেই হাততালি পায়, আর বক্তৃতা দিয়েই ও মানুষের মন জয় করে কিন্তু রাজনীতিতে জায়গা করতে চাইছে। তাহলে সেই বক্তৃতা লিখে দেওয়ার কাজটা তো ক্ষিতিশ সিংয়ের। স্পিচ যদি ও লিখে না দেয় তাহলে বিষ্ণুধরের তো আর ওঠাই হবে না। তো বিষ্ণুধর এই কথাটা শুনে যে বক্তৃতা লিখে দিতে পারবো না, চূর্ণ বিচূর্ণ, বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ। ভাবো কত কেজি, হ্যাঁ কেজি না, হ্যাঁ কেজি তো অবশ্যই, যাই হোক কত মন দেহের ওজন? 3.5 মণ। তাহলে 3.5 মণ দেহের ওজন, 3.5 মণ দেহটা যদি চূর্ণ বিচূর্ণ হয়, যদিও দেহটা চূর্ণ বিচূর্ণ নয়, এখানে মনের কথা বলা হয়েছে, মনটা ভেঙে চুরচুর হয়ে গেছে। বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, একটা ধাক্কা খেলো মানসিকভাবে, বলে কিনা বক্তৃতা লিখে দিতে পারবো না, চূর্ণ বিচূর্ণ, কথা বলার আর ক্ষমতা নেই। দুটি চোখ ছলছলিয়ে উঠেছে, ছলছল করে উঠেছে। কি বলেন আপনি, পারবেন না বক্তৃতা লিখতে? শুধু কথাটি, শুধু মাথাটি নেড়ে বলল, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। আপনি আমার মই, মই মানে সিঁড়ি, তো সিঁড়ি লাগিয়ে লাগিয়ে গাছে অনেক দূর উঠে গেছি। তা আপনি যদি মইটা কেড়ে নেন, তা আপনি যদি বক্তৃতা না লিখে দিতে পারেন, তার মানে তো আপনি সাপোর্টটা কেড়ে নিলেন না, মইটা তো সাপোর্ট, তো আমি আর নামবো কী করে? ধপাস করে পড়বো ওখান থেকে। আর আমার যা চেহারা বুঝতেই তো পারছেন, হ্যাঁ, পড়লে কি আমি আস্ত থাকবো? টুকরা টুকরা হয়ে চারদিকে ছড়িয়ে যাবো গো। তাহলে বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, গলার স্বর একবারে ভারী হয়ে আসছে।
চোখে জল ছলছল করছে, বলছে অনেক দূর উঠে গেছি, গাছে অনেক দূর উঠে গেছি। এখানে গাছ বলতে কি বুঝিয়েছে? রাজনীতির গাছ। হ্যাঁ, রাজনীতির গাছে অনেক দূর উঠে গেছি। আপনি যদি মইটা কেড়ে নেন তাহলে ধাম করে পড়ব। বিষ্ণুধর ঘর থেকে বেরিয়ে গেল এবং উপায় নেই, বিষ্ণুধরকে টাকাটা ফেরত দিতেই হবে, আর কোনো রাস্তা নেই। 100 টাকার নোটের বান্ডেলটা নিয়ে ফিরলো, মানে লীলাবতী যে টাকাটা দিয়ে গেছে ওই টাকার বান্ডেলটা নিয়ে ফিরলো, সেটা ক্ষিতীশের হাতে দিয়ে বলল, উনি আপনার স্ত্রী হন তো? সত্যি বলছেন তো? কি বলেন? হ্যাঁ, আপনার বিশ্বাস হচ্ছে না? উনি আমার স্ত্রী না, আমি অন্য লোকের স্ত্রীকে স্ত্রী বলবো নাকি? আপনার অবিশ্বাস হচ্ছে? না না, কি বলেন, জিভ কেটে কান মনে বলছে ভুল হয়ে গেছে। হ্যাঁ, ক্ষিতীশ আর অপেক্ষা করলো না, বেরিয়ে আসছে। টাকাটা পেয়ে গেছে, ডোনেশনের টাকা হয়তো পরেই দেবে, 100 টাকাও পরে নিয়ে যাবে। বেরিয়ে আসছে, তখন শুনলো বিষ্ণু কাতর স্বরে বলছে, আমার বক্তৃতাটার কি হবে? দেবো লিখে দেবো, দেখছি, দেবো লিখে দেবো, চিন্তা করতে হবে না। তার মানে কাজটাকে আদায় করার জন্যই এত সুন্দর করে কথার জাল বিছিয়ে সামনে রেখেছে প্রস্তাব। বাড়ি ফিরে ক্ষিতীশ নোটের বান্ডেলটা নিজের বাক্সে রেখে দিয়ে ভাবতে শুরু করলো। নোটের বান্ডেলটা তো এসেই যে নোটের বান্ডেলটা লীলাবতীর হাতে তুলে দেবে সেটা তো হয় না, সেটা আগে বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে, ভাবতে হবে, তবে টাকাটা ফেরত তাকে দিতেই হবে। হ্যাঁ, তার স্ত্রী এত কষ্ট করে দোকানটাকে দাঁড় করাচ্ছে, তো সেই টাকাটা যদি সে ফিরিয়ে নিয়ে এসে তার হাতে তুলে দিতে পারে তাহলে একটু হলেও সে তার পাশে দাঁড়াতে পারবে। টাকাটা ফেরত দিতে হবে, সেই টাকা সে খরচা করবে না, এটা ঠিকই, কিন্তু এই মুহূর্তে নয়, একটু ভাবনা চিন্তা করে টাকাটা ফেরত দেবো, তার বিনিময়ে আমি কিছু তো একটা আদায় করব। কার জন্য? কিছু একটা আদায় করে নিতে হবে। যাই হোক, তো এর আগে কনির কথা লীলাবতীর সামনে তুলেছিল, ক্ষিতীশ সিংহ লীলাবতীর সামনে তুলেছিল, কিন্তু লীলাবতী কিন্তু আভাসে ইঙ্গিতে বা কথায় বুঝিয়ে দিয়েছে যে এখন কিন্তু বাজে খরচ করা টরা চলবে না। তাহলে এখন কনির খাওয়ার জন্য যদি লীলাবতীর কাছ থেকে টাকা চায় হয়তো দেবে না, আর এখানে একটা ব্যবস্থা যদি করতে চায় তাহলে রাজি নাও হতে পারে। তাহলে এমনভাবে ব্যবস্থাটা করতে হবে, টাকাটা ফিরিয়ে দেবে কিন্তু ব্যবস্থাটা করে নিতে হবে, তাহলে তার জন্য একটু সময় লাগবে, অপেক্ষা করতে হবে। যাই হোক, ভাবতে শুরু করলো এখন কি করবে। এবার কি করবে? টাকাগুলো লীলাবতীকে ফেরত দিতেই হবে, কিন্তু তার বিনিময়ে কিছু আদায় করে নিতে হবে, এবং তা করতে হবে কনিরই জন্য। লীলাবতী বাড়িতে ঢুকেই জিজ্ঞাসা করলো, ওখানে তুমি কি করছিলে? লীলাবতীর মনের মধ্যেও প্রশ্ন ঘুরছে, স্বাভাবিক, ও জিজ্ঞেস করছে তুমি কি করছিলে? লীলাবতী বাড়িতে ঢুকে জিজ্ঞেস করলো, বলছে মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে। হ্যাঁ, লোকটার চেহারাটাই বড়, হ্যাঁ, বুদ্ধিতে একদম খাটো, একটু বুদ্ধি পরামর্শ দিতে চাই। কিন্তু তুমি কেন গিয়েছিলে? আমার সঙ্গে তো পরিচয় আছে, আমি গিয়েছিলাম বুদ্ধি টুদ্ধি দিই, তুমি গিয়েছিলে কেন? জানা সত্ত্বেও তার কাছ থেকে শোনার চেষ্টা করছে। ওর কাছ থেকেই তো ঘর নিয়েছিলাম, ঘর ভাড়া বলেছি আগে, কিন্তু ঘর কার কাছ থেকে নিয়েছিলাম সেটা তো বলিনি, কিন্তু ওর কাছ থেকেই নিয়েছি, সেলামির টাকাটা তাই দিতে গিয়েছিলাম। ক্ষিতীশ হাই তুলে আর মোড়া ভেঙে, আমরাও ক্লাস করতে করতে ক্লান্ত, আর মোড়া ভেঙে নাও। হাই তুলে আর মোড়া ভেঙে বলল, আগে যদি আমায় বলতে তাহলে টাকাটা দিতে হতো না, আগে থেকে তো আমাকে বলবে তাহলে টাকাটা দিতে হতো না, আমার চেনা পরিচিত না, আমি বারণ করলে বিষ্ণুধরের সাধ্যই নেই টাকাটা নেয়, আমি বারণ করলেও টাকাটা নিতেই না, তবে বললে টাকাটা ফেরত দিয়ে দেবে আমার মনে হচ্ছে। লীলাবতী বলছে, দেখো না একবার, অনেকগুলো টাকা, দেওয়ার সময় গা করকর করছিল, বুঝতে পারছো তো, মানে এতগুলো টাকা দিয়ে দিতে হচ্ছে, গাটা যেন করকর করছিল, আমার গায়ে লাগছিল খুব। লীলাবতী ব্যাগ্ন হয়ে বলল, তাড়াতাড়ি বললো, ব্যস্ত হয়ে, কিন্তু কনিকে যে ওর বাড়িতেই খাওয়াবার ব্যবস্থা করব ভাবছিলাম কনিকে ওর বাড়িতেই খাওয়াবার ব্যবস্থা করব। ওর বাড়িতে মানে কার বাড়িতে? বিষ্ণুধরের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ভাবছিল, আদৌ কিন্তু তা নয়। দেখো কি কথায় চালু লোকটা, এমনভাবে কথাগুলো বলছে। হ্যাঁ, তো ও ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো বলে ভাবছিলাম। তো এরপর অতগুলো টাকা ফেরত দেওয়ার কথা কি বলা যায়? তো বিষ্ণুধর এক অর্থে রাজি হয়েছে, কনির খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে করবে, কিন্তু অতগুলো টাকা আবার কীভাবে চেয়ে নেব? তো মেয়েটাকে যে খাটাবো তার জন্য কিছু তো করতে হবে, তাকে তো কিছু টাকা মানে কিছু তো তার জন্য ব্যবস্থা করতে হবে, এত খাটাবো, খাওয়া পড়া কিছু তো একটা ব্যবস্থা করতে হবে ওর। দাও গামছাটা, চান করে আসি। কথাটা বলে দিয়েই বেরিয়ে যাচ্ছে, মানে যাতে লীলাবতী ভাবতে লীলাবতী
উল্টে প্রস্তাব দেয় ক্ষিতীশকে। কি প্রস্তাব দেবে লীলাবতী, কি মনে হয় ক্ষিতীশ সিংয়ের কি মনে হচ্ছে? কোনিকে নিজের বাড়িতে হ্যাঁ খাওয়াতে দাও। ঠিক আছে, ওর বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাতে হবে না, আমার বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করাচ্ছি, তাই তুমি টাকাটা ফিরিয়ে আনার ব্যবস্থা করো। তো কি সুন্দর কথাটাকে সামনে রাখলো। দাও গামছাটা, চান করে আসি। বিকেলে লীলাবতী অন্য মূর্তি ধরে বলল, বিকেলবেলা একবারে অন্য মূর্তি, রণচণ্ডী মূর্তি ধরেছে। এরকম মূর্তি কিন্তু মাঝে মাঝে দেখা যায়। কি দেখা যায়, কি দেখা যায় না? মাঝে মাঝে মায়েদের এরকম রূপ দেখা যায়, কি দেখা যায় না? হ্যাঁ স্যার। সত্যি কথা রে বাবা, এগুলো তো আর সবার বাড়ি বাড়ি এই ধরনের কথাগুলো কেউ বলে কেউ বলে না, কিন্তু কম বেশি সবার বাড়িতে তো আছে। একটা মানুষ তো আর সবসময় একই অবস্থায় থাকতে পারে না, কখনো কখনো মাঝে মাঝে ভয়ঙ্কর মূর্তি ধরেই, তো সেটা তোমরাও দেখেছো। তো মাঝে মাঝে লীলাবতীও ভয়ঙ্কর মূর্তি ধরে, আর সবসময় একটা গম্ভীর ভাব নিয়ে থাকে, ভেতরে ভেতরেই ভাবতে থাকে। হঠাৎ করে যখন বাস্ট করে তখন একবারে পুরো ভয়ঙ্কর রণচণ্ডী মূর্তি ধরে, বিকেলবেলা পুরা হাতা খুন্তি নিয়ে দিবে। রণচণ্ডী মূর্তি ধরেছে লীলাবতী, অন্য মূর্তি ধরে বললো, ও পরের মেয়ের জন্য তো খুব মাথা ব্যথা, তাই না? আর আমি যে এত কষ্ট করে দোকানটা দাঁড় করালাম, একটা মহিলা হয়ে দোকান দাঁড় করাচ্ছি, ব্যবসা একটা মিনিটও সময় দাও না, তিল তিল করে টাকা জমিয়ে ব্যবসাটা বড় করার চেষ্টা করছি, তাতে একটু সাহায্য কি করবে না? ক্ষিতীশ ভাবছিল ও এমনভাবে কথাটা রেখেছিল, সেই কথাটা নিয়ে ভাববে এবং কনির খাওয়া দাওয়ার ব্যবস্থা করার কথাই বলবে লীলাবতী, কিন্তু এ তো অন্য মূর্তি দেখছি। তো আর এখন তো আর অন্য কথায় অন্য কাজ হবে না, না এখন হচ্ছে রাজি হওয়া ছাড়া উপায় নেই। ক্ষিতীশ বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার আগেই শুধু বলে গেল, আচ্ছা দেখছি। তাহলে কাজ হয়ে গেছে, ক্ষিতীশ সিংহও ভয় পেয়ে গেছে। অ্যাপোলোয় সারা বিকেল অপেক্ষা করলো ক্ষিতীশ। বিকেলবেলা হয়তো ভাবছে বিকেলবেলা হয়তো আসবে, কিন্তু বিকেলবেলাও সারা বিকেল অপেক্ষা করেছে, তাও কোনি আসেনি। নকুল মুখুজ্জের সঙ্গে দেখা হলো। তো নকুল মুখুজ্জির সঙ্গে দেখা হওয়াতে নকুল মুখুজ্জের কাছে ওই প্রেসিডেন্ট দেখেছে, প্রেসিডেন্টের খোঁজ করেছে বা প্রেসিডেন্ট পাওয়া গেছে, সেই ব্যাপারটা বললো। প্রেসিডেন্ট পেয়েছি, কত টাকা চাও, ডোনেশন চাও নকুলদা কত টাকা ডোনেশন চাও? নকুল একটু হকচকিয়ে গেল, কত টাকা, তার মানে অনেক টাকার ব্যাপারটা, বুঝতে পারেনি এত টাকার ব্যবস্থা করবে। কত টাকা মানে? এখন বটুবাবু 500 দিচ্ছে। বটুবাবু, তাহলে এখন প্রেসিডেন্ট সম্ভবত বটুবাবু, তো 500 টাকা দিচ্ছে। এই তথ্যটাকে মনে রাখবে, তাও টিপে টিপে, মানে একবারে দেয় না, আজকের একটু কালকের একটু কালকের একটু অল্প অল্প বলার পরে দেয়। ঠিক আছে, আমি 2000ই ধরেছি। ক্ষিতীশ বললো, আমি কিন্তু 2000 ধরেছি, 2000 টাকা ডোনেশন। হ্যাঁ 2000 টাকা, বাবা, ও তো ভাবতেই পারেনি নকুল মুখুজ্জে যে এত টাকা ডোনেশনের একজন প্রেসিডেন্ট পেয়েছে। ক্ষিতীশ তাড়িয়ে তাড়িয়ে নকুল মুখুজ্জের অবস্থাটা লক্ষ্য করার পর বিষ্ণুধর সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে বলল। যেই বলল 2000 টাকা ডোনেশন দেবে, তারপরে ক্ষিতীশ সিংহ নকুল মুখুজ্জের মুখের অবস্থাটা দেখছে, কিভাবে ও মানে অবাক হয়ে গেছে, কিভাবে ও আনন্দ পাচ্ছে, তৃপ্তির একটা হাসি ওর মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তো বিষ্ণুধর সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে, বিষ্ণুধর কী করে, কী বৃত্তান্ত, ওর উদ্দেশ্য কী, ও কী করতে চাইছে, সব কিছু জানিয়ে বলল, কিছু ভেবো না তুমি, বড়লোক, টাকা এসে যাবে, তবে আমার ওই মেয়েটার পুরো ট্রেনিং ফেসিলিটি দিতে হবে। কিন্তু এখান থেকেও কিন্তু একটা কাজ আদায় করে নিচ্ছে, যে আমি তোমাকে প্রেসিডেন্ট ঠিক করিয়ে দিলাম, অনেক টাকার ডোনেশন তুমি তার কাছ থেকে পাবে, কিন্তু তার বিনিময়ে আমার ওই মেয়েটার মানে কনির এখানে কিন্তু যত ট্রেনিং ফ্যাসিলিটি, ও কিন্তু টাকা দিতে পারবে না, আমি কিন্তু টাকা দিতে পারবো না, সব কিন্তু ওকে বিনা পয়সা দিতে হবে। নকুল মুখুজ্জে একগাল হেসে মাথাটা হেলিয়ে বলো, নিশ্চয়ই, হ্যাঁ তুই ব্যবস্থা করেছিস, তোর এই মেয়েটার মানে কনির জন্য সব ব্যবস্থাই করে দেওয়া হবে। অ্যাপোলো থেকে বেরিয়ে ক্ষিতীশ ভাবলো, মেয়েটা কেন আজ এলো না, একবার খোঁজ নেওয়া দরকার। ডাক দাও লাইনটা, মেয়েটা কেন আজ এলো না, একবার খোঁজ নেওয়া দরকার, লাইনটা দাগ দাও। বড্ড ফাঁকিবাজ, ওবেলা আসেনি, এবেলাও আসেনি, তার মানে নিশ্চয়ই আবার ফাঁকি দেওয়া শুরু করেছে, বড্ড ফাঁকিবাজ। তাহলে ব্যাপারটা দেখতে হয়, কিছুর একটা লোভ না দেখালে খাটতেই চায় না। ওই যে কস্টিউম দেওয়ার লোভ দিয়েছিল, তাই খাটছে। প্রতিদিন 1 টাকা করে টিফিন বাবদ দেওয়া হচ্ছিল, তার জন্যই খাটছে। কিছু একটা লোভ না দেখালে, কিছু একটা দেওয়ার লোভ না দিলে ও তো খাটতেই চায় না। তবে একটা দুর্বলতা আছে, ওর মধ্যে একটা দুর্বলতা আছে, যে দুর্বলতাটা তোমাদের থাকা দরকার।
যে দুর্বলতাটা প্রত্যেকটা মানুষের থাকা দরকার, সেটা হচ্ছে অপমান বোধ। মান সম্মানটা থাকা দরকার। আর কেউ মান সম্মানে আঘাত করলে তার অপমানিত হওয়ার কথা, সেই অপমান বোধটা তার থাকা দরকার। আর অপমান বোধ যার আছে সে কিন্তু সহজে অন্যায়কে বরদাস্ত করে না, অন্যায়কারীকে ছাড়ে না, যেভাবে হোক তাকে কিন্তু পিছনে ফেলবেই সে। আর যে নিজের মনুষ্যত্ব, বিবেক সবই বিসর্জন দিয়ে দিয়েছে, তো সেই মানুষটা যার মান সম্মান নেই, তাকে যতই আঘাত করো, যতই বলো, সে অপমানিত হয়ই না। ফলে তার দ্বারা এগোনো কখনোই সম্ভব নয়। তাই হতে পারে কোনি গরিব, কিন্তু কোনির মধ্যে একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে অপমান বোধ। ওকে অপমান করলে ও কিন্তু ঘুরে দাঁড়ায়, অপমান করে কথা বললে ওর গায়ে লাগে। ক্ষিতীশের প্রায়ই মনে পড়ে অপমানিত হয়েছিল, ওর মধ্যে যে অপমান বোধ ছিল সে দেখেছিল 1 মাইল সাঁতার প্রতিযোগিতায়। কোথায়? রবীন্দ্র সরোবর। হ্যাঁ, রবীন্দ্র সরোবরে। ক্ষিতীশের প্রায় মনে পড়ে ওই যে জায়গাগুলো মনে পড়ে সেই জায়গাগুলোকে কাজে লাগায়, কাজে লাগিয়ে কোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রাইজ না নিয়ে লেক থেকে কোনির চলে আসা, প্রাইজ না নিয়ে লেক থেকে কিভাবে চলে আসছিল, কিভাবে ঘুরে দাঁড়িয়ে তার বিজয়ীর নামটি শোনার সেই ভঙ্গিটা, এক ঝটকা দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল, চোখে যেন আগুন, অগ্নিস্ফুলিঙ্গ। দাদার কাছ থেকে দূরে দাঁড়িয়ে অপরাধীর মতো মুখ নিচু করে থাকা মেয়েটি হঠাৎ যেন দপ করে জ্বলে উঠেছিল। দাদার সামনে দাঁড়িয়েছিল মুখ নিচু করে, দাদাকে দিয়েছিল কথা রাখতে পারেনি, তার জন্য দাদা অপমানিত হচ্ছে। ওই যে দুটো ছেলে কথা বলছিল না, টোন কেটে কেটে বলছিল না, হ্যাঁ, কি বলছিল? পরের বছর আরো আস্তে সাঁতার কাটলে পরের বছর ফার্স্ট হবে। হ্যাঁ, পরের বছর কম্পিটিশনে প্রথম হতো। তাহলে এই কথাগুলো তার দাদাকে শুনিয়ে শুনিয়ে বলছে। তার মানে তার কারণে, কোনির কারণে দাদা অপমানিত হয়েছে। তো ফলে মুখটা নিচু করে ও ভেতরে ভেতরে জ্বলছে, সহ্য করছে। তাহলে ওই মেয়েটার মধ্যে যে অপমান বোধ আছে সেটা কিন্তু ক্ষিতীশ লক্ষ্য করেছিল রবীন্দ্র সরোবরে ওখানে। যাই হোক, ক্ষিতীশ সন্ধে হয়ে গেছে, ঢুকলো বস্তিতে, শ্যামপুকুর বস্তি, মানে কোনিদের বাড়িতে। বস্তির মধ্যে আলো নেই। ক্ষিতীশ একটু অসুবিধায় পড়লো, কারণ বস্তির ঘরগুলো তো প্রায় একই রকম, ছোট ছোট ঘর, একই রকম দেখতে। তাই কোন ঘরটা সে বুঝতে পারলো না। তো একটু অসুবিধায় পড়লো ঘরটা খুঁজে বার করতে। অবশেষে একটা বাচ্চা ছেলে তাকে দেখিয়ে দিল এই ঘরটা। ঘরের মধ্যে কুপি জ্বলছে। কুপি মানে কেরোসিন তেলের আলো, ল্যাম্প। কেরোসিনের আলো, ল্যাম্পকে কুপি বলা হয়। গ্রামের দিকে আছে দেখবে কুপি। কোনির ছোট ভাই দুটো মেঝে ঘুমিয়ে, কোনির দুটো ছোট ভাই মেঝে ঘুমিয়ে রয়েছে। তক্ত বসে সম্ভবত ওর মা শুয়ে রয়েছে। ক্ষিতীশ ডাকলো, কোনি। ঘর থেকে নিঃশব্দে কোনি বেরিয়ে এলো। ব্যাপার কি তোর? আজ যাসনি কেন? সকালেও যাসনি, বিকেলেও যাসনি, কী ব্যাপার? একটু জোরে জোরেই বলবে, একটু রাগ করেই বলবে, কারণ ক্ষিতীশ তো ওই ঘটনা জানে না কি হয়েছে। এভাবে কামাই দিলে আর তাহলে যেতে হবে না, এভাবে যদি কামাই দিস আর তাহলে তোকে সাঁতার শিখতে হবে না, সাঁতার কাটতে হবে না, যেতে হবে না তোকে। তোর দাদাকে আমি জানিয়ে দেবো, যাবিয়ে দেবো, ও হবে না তোর দ্বারা কিছু। তোর দাদাকে তুই বলেছিলি না ঘাড় নেড়ে যে পারবি না, তোর দ্বারা কিছু হবে না, তোর দাদাকে আমি জানিয়ে দেবো। ওকে নিয়ে যেন স্বপ্ন না দেখে তোকে নিয়ে। বিরক্ত স্বরে ক্ষিতীশ বেশ জোরেই কথাগুলো বলল, শুধু কোনিকে নয়, যাতে বাড়ির সবাই। কমল হয়তো শুয়ে আছে অসুস্থ, কাজে যেতে পারছে না, তাহলে কমল যাতে শোনে, তার মা যাতে শোনে, বাড়ির অন্যরা যাতে শোনে, তার জন্য একটু জোরে কথাগুলো বলল। কিন্তু ঘটে গেছে অন্য বিপদ। কোনি কথা না বলে একইভাবে দাঁড়িয়ে, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। দাদা মারা গেছে। একটা বাড়িতে, একটা পরিবারের একজন প্রিয়জনের চলে যাওয়ার পরে যে কী অবস্থা হয় একমাত্র তারাই জানে। হঠাৎ ক্ষিতীশের পেছন থেকে ক্ষণক্ষণে স্বরে কে বলে উঠল, হয়তো পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ ক্ষণক্ষণে স্বরে, তীক্ষ্ণ স্বরে বলে উঠল কেউ, কেমন লোক গা তুমি? তুমি কেমন লোক? কাল রাতে মেয়েটা দাদা মরে গেল আর তুমি এখন তাকে ধমকাতে লেগেছো? তুমি তাকে ধমকাতে লেগেছো এখন? রাতেই মারা গেল মেয়েটা দাদা। ক্ষিতীশ প্রথমে বুঝতে পারেনি সে কি শুনলো। এরকম কথা শোনার জন্য সে প্রস্তুত ছিল না, এরকম কথা শুনতে পাবে সে বুঝতে পারেনি। পেছনে তাকিয়ে বলল, কে মরে গেছে? ও জানো না দেখছি, কাল বিকেল থেকে মুখে রক্ত উঠলো, বিকেল থেকে মুখে রক্ত ওঠা শুরু হলো, ভলকে ভলকে, মানে গল গল করে। রাত্রির এই কাবার, রাত্রির এই শেষ। খনির দাদা গো,
ক্ষিতীশ বার দুয়েক কেঁপে উঠল, বার দুয়েক কেঁপে উঠল এবং শুনল কোনি খুব ক্লান্ত শান্ত স্বরে বলছে, খিদ্দা এবার আমরা কি খাবো? এই শেষের কথাটা, এই শেষের দিকের ঘটনাটা, এটা বোঝানোর মতো নয়, এটা প্রত্যেকের নিজেদের উপলব্ধি করার ব্যাপার। নিজেদের মতো করে নিজেরা উপলব্ধি করবে যে এই ঘটনা কোনির জীবনে কতখানি প্রভাব ফেলছে। কোনির শুধু জীবনে নয়, তার পরিবারের উপরে কতখানি প্রভাব ফেলছে। আর একটা পরিবারের কোনো সদস্য যখন চলে যায়, হারিয়ে যায়, তখন একটা পরিবারের কি মানসিক অবস্থা হয়। আর কোনিরা এমনিতেই খুব অভাবী, দরিদ্র, তার উপরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তাদের লড়াইটা চলছিল। তার অভিভাবক, কোনির অভিভাবক তার দাদা কমল পালকে কেন্দ্র করে, আর অভিভাবক চলে যাওয়াতে অভিভাবকহীন অবস্থায় কি অবস্থা হয় একটা পরিবারের, সেই যে প্রথম ধাক্কাটা, সেই ধাক্কাটা যে তীব্র ভয়ঙ্কর, সেটা আমার বোঝানোর সম্ভবই নয়। যাই হোক, 8 নম্বর পরিচ্ছেদ আলোচনা শেষ হয়ে গেল। আমার মনে হয় 8 নম্বর পরিচ্ছেদে সবাই বুঝতে পেরেছ, বোঝা গেছে সবার দ্বারা? হ্যাঁ স্যার। ওকে, সবাইকে টাটা, প্রত্যেককে বাই বাই লেফট।